প্রেম বা ভালোবাসা বলতে কি বোঝো? ফ্যাশন বা মডেলিংটাকে তুমি কিভাবে দেখো এখন? সব থেকে আগে ভালোবাসাটা, তুমি যে কাজটা করছো, লেখাটা আমার কাছে একটা না নেশার মতো। ঈশ্বরের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, যে হেটার্স যারা হয় না তারা অ্যাকচুয়ালি আমাদের ভালো চায়। আমরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই না, যদি সম্মান না থাকে তাহলে প্রেমও হয় না, ভালোবাসাও হয় না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি একটা বিকিনি পরে নিশ্চয়ই হেঁটে যাব না, বা আমি যদি একটা মন্দিরে যাই আমি নিশ্চয়ই সেখানে একটা হট প্যান্ট পরে যাব না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বং সিরিজের নতুন একটি টক শো আর নতুন একটি কথোপকথন পর্বে চলে আসলাম নতুন একজন অতিথিকে নিয়ে। আজকের এই টক শোর এপিসোডটা একটু অন্যরকম হবে। দেখতেই পারছেন, মূলত আমরা যখনই কথা বা কথোপকথন এগুলো করি ইনডোরে হয়, বাট আজকে একটু আউটডোরে অন্যভাবেই জিনিসটা করছি। আমার পাশে রয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত একজন মডেল, তার নাম শুভ্রা চ্যাটার্জি। আজকে তার সঙ্গে কথা বলে নেব। বং সিরিজের চ্যানেলে প্রথমে স্বাগত জানাই। দিদি, ওয়েলকাম টু বং সিরিজ। কেমন আছো? আর এই গরমের মধ্যে কেমন কাটছে? এইসব নিয়ে আমাদের ভালো থাকতে হয়, সেরকমই রয়েছি। এছাড়া গরমের মধ্যে কাটছে বলতে কাজ নিয়ে কাটছে, শ্যুট আছে, শোজ আছে, আমি নিজে লিখি এবং কন্টেন্ট বানাই, তুইও জানিস সেটা। একদম। এছাড়া স্টুডেন্টদের পড়াই, বাচ্চাদের পড়ালে সবসময় মন ভীষণ ভালো থাকে। দিদি, আমি তো তোমার সম্পর্কে জানি, এবারে দর্শকরা জানতে চাই তোমার সম্পর্কে কিছুটা বলো। নমস্কার, অত বলেই দিল। আমি শুভ্রা, আমি পেশায় একজন মডেল, একজন থিয়েটার অ্যাক্টর, এবং আমি নিজে লিখি, কন্টেন্ট বানাই। আপনারা শুভ্রা চ্যাটার্জি পেজে গেলে সেটা দেখতে পাবে। পেশাগতভাবে বাচ্চাদের পড়াই। বাচ্চাদের পড়ানোর কথা বললে এবং তুমি নিজেও যে প্রফেশনে আছো, মূলত একটু না আলাদা রকমের বিষয়টা কেন বলছি, তুমি একটা যে একটা গ্ল্যামারাস জগতে রয়েছো, তার সাথে বাচ্চাদের আবার তুমি পড়াও, তখন আবার অন্য একটা ভূমিকায় তোমাকে দেখা যায়। এই দুটো ভূমিকা সামলাতে কি অসুবিধা হয়? না, কোনো অসুবিধা হয় না, কারণ আমি মনে করি কারোর মধ্যে যদি ইচ্ছে থাকে যে আমি একসাথে দুটো প্রফেশনকে পারবো মেনটেন করতে, তাহলে সে নিশ্চয়ই পারে সেটা করতে। আমার তো কোনো অসুবিধা হয় না, কারণ সব থেকে আগে ভালোবাসাটা, তুমি যে কাজটা করছো, যেমন ধর তুই এই যে মিডিয়া করছিস, এটা ভালোবেসে করছিস, গরম হোক শীত হোক বর্ষা হোক তুই করছিস। আমিও সেই জন্য যে কাজটা করি, আমি সেটা মডেলিং হোক, আমার অভিনয় হোক, আমার লেখা হোক, বা আমার বাচ্চাদেরকে পড়ানো হোক, তো যে কাজটা যখন করি সেটা খুব মন দিয়ে করার চেষ্টা করি, ভালোবেসে করার চেষ্টা করি। কোনো কিছু হবে বা না হবে সেটা ভেবে করি না, সবার আগে ইচ্ছে শক্তি আর ভালোবাসাটাই। এই যে দুটো জিনিস বললে, তুমি একাধারে গল্প লেখো বা যে কোনো কিছু লেখালেখির সঙ্গে যুক্ত, তার সাথে তুমি পড়াচ্ছ, তার সাথে আবার একজন গ্ল্যামারাস জগতের এক্সপিরিয়েন্সড একজন মডেল। এবার এই যদি আমি এইগুলোর কথা বলছি, তো এই তিনটে বা চারটে যে জনরাগুলো তুমি কাজ করছো এখন, সব থেকে শুরু কোনটা দিয়ে হয়েছিল? শুরুটা হয়েছিল, আমার ইচ্ছা ছিল যে আমি মডেল হব, কিন্তু বা অভিনেত্রী হব, কারণ ছোটবেলা থেকে যখন টিভিতে দেখতাম যে বেশ ভালো লাগতো দুনিয়াটা। কিন্তু যেটাই হয়, আমাদের এই ফ্যামিলিতে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ফিল্ডটাকে খুব একটা সাপোর্ট করা হয় না, সেরকম আমার পেরেন্টসদেরও ইচ্ছা ছিল না। কিন্তু পরবর্তীতে আমার কাছে একটি ছোট্ট থিয়েটার থেকে অফার আসে এবং একটি চরিত্রের জন্য ভাবা হয় এবং প্রশংসাও পাই। সেটা যদিও হয়নি, মানে অন স্টেজ হয়নি, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, ঠিক আছে, এই ফিল্ডটাতে আমি এগোতে পারি। কিন্তু তার আগে আমি পড়িয়েছি, আমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন, সাউথ সুবারবান মেন, খুব নামকরা স্কুল, এবং আমিও তারপরে টিচার্স ট্রেনিং কোর্স করি, সেখান থেকে শিক্ষকতা করি বাচ্চাদেরই মেনলি, এবং পরবর্তীতে আমি আবার এই ফিল্ডটাকেও পাশাপাশি মেনটেন করি। মেন্টরের কথা বললে তো আমি যদি বলি দিদি, ভালো লাগার বিষয় তো প্রতিটাই, যে কাজটাই তুমি করছো না কেন, তার মধ্যে যদি বলি তুমি একটু এগিয়ে রাখবে কোনটাকে। হ্যাঁ, কিছু আমাদের ক্ষেত্রে আমাদের ফিনান্সের দিকেও তাকাতে হয়, কিছু আমাদের ভালো লাগা। তা সত্ত্বেও এই মুহূর্তে তুমি যে কাজের সঙ্গে অ্যাসোসিয়েট, সব থেকে ভালো লাগছে কোনটা বা ভালো লাগে কোনটা? ভালো ডেফিনেটলি আমার অভিনয় এবং মডেলিং, এটাই লাগে, এবং অবশ্যই লেখাটা আমার কাছে একটা না নেশার মতো। আমি যখন লিখি, যে এখন লিখছি, তখন মনে হয় পরপর পরপর লিখেই যাই, এটাই হয়। লেখা, বই পড়া, এইগুলো। এইগুলোই, এবং অবশ্যই মডেলিংটা, এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা, মডেলিং এবং অভিনয়কে যদি পাশাপাশি রাখা যায় তবে আমি অভিনয়টাকেই বলবো, এবং বাচ্চাদের পড়ানোটাকে আমি সাইডেই রাখবো পরবর্তীতে।
এই যে তুমি মডেলিং এর কথা বললে, অভিনয়ের ক্ষেত্রে বললে, এই যে আমি যেমন ক্যামেরা ফেস করছি, অপর পারে তো মানুষজন নেই, কিন্তু যখন মডেলিং করছো, প্রেজেন্টে হাঁটছো বা অভিনয় করছো, থিয়েটারে অসংখ্য দর্শকরা দেখছে তোমায়। এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ স্বাভাবিকভাবে। তো প্রথম দিকে তুমি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছো, দীর্ঘদিন ধরে করছো, প্রথমের দিনের চ্যালেঞ্জটা যদি একটু মনে করে বলতে পারো কি হয়েছিল, বা থিয়েটারের ক্ষেত্রে হোক প্রথম দিন, বা মডেলিং এর ক্ষেত্রে প্রথম দিন হোক। মডেলিংটা অবশ্য আমি ফার্স্টে যখন একটা শুট করেছিলাম লেহেঙ্গা, সেটা 2020 শেষের দিকে যখন লকডাউনটা মানে উঠছে, ফার্স্ট দিনকে আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ কিরকম ফ্যাশন স্টুডিও, কি হবে সেখানে আমি তো কিছুই জানি না। তো সেখানকার যারা এন্টায়ার টিম ছিল তারা খুবই সুন্দরভাবে আমাকে গাইড করেছিল, সেটা মেকআপ আর্টিস্ট, সেটা ড্রেস, যে ড্রেসে ছিল, যে আমাকে ক্যামেরায় ছিল, প্রত্যেকটা লোকই। এবং থিয়েটারের ক্ষেত্রে বা অভিনয় করার ক্ষেত্রেও বলবো, ক্যামেরাতেও আমি যে অ্যাক্টিংটা করেছি একটি শর্ট ফিল্মে, সেক্ষেত্রেও আমি খুব নার্ভাস ছিলাম যে কি হবে, কি হয় অ্যাকচুয়ালি। কারণ স্টেজটা তো আরো বেশি হয়, যে স্টেজের মধ্যে সামনে অডিয়েন্স বসে থাকছে, তোমার সেখানে কাট টেক বলার জায়গা থাকে না, যেটা হয়তো আমাদের অন্য মানে আমাদের ফিল্মের ক্ষেত্রে হয় বা শর্ট ফিল্মের ক্ষেত্রে হয় বা মেগা সিরিয়ালের ক্ষেত্রে হয়। ওটা নিয়ে আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে স্টেজের সামনে যদি আমি কিছু ভুলে যাই। কিন্তু সত্যি কথা বলতে, টাচউড, যে সেখানে দর্শক খুবই প্রশংসা আমাকে করেছিল, এটা হয়তো আমার পাওনা, যে ঈশ্বরের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, তাদের ভালোবাসা, যে হ্যাঁ আমি এখনো পর্যন্ত যে কটা কাজ করেছি সেটা মডেলিং এর ক্ষেত্রে, সেটা আমাকে আমার টিম থেকে এবং অডিয়েন্স থেকেও প্রচুর ভালোবাসা দিয়েছে। একটা টাইমের অনেকের মধ্যেই না তৈরি হয়েছে না, হচ্ছে না, ডাউন আপ ডাউনস থাকে যে কোনো ক্ষেত্রেও। তো তোমার জীবনে যখন যে কোনো ক্ষেত্রে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, ডাউনস এর পরিস্থিতি, তখন কোন মোটিভেশনের দ্বারা তুমি এগিয়েছো? আমি মনে করি ব্যর্থতা আর সফলতা না একে অপরের পরিপূরক। আমরা যদি ব্যর্থ না হই তাহলে আমরা শিখতে পারবো না, আর সফল হলে আমরা আমাদেরকে এগোতে আরো উৎসাহ দেবে। তো আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও সেটাই বলি যে ব্যর্থতাটা মানে আমরা হেরে যাচ্ছি সেটা নয় কখনোই। ব্যর্থতা মানে আমরা যদি পড়ে না যাই তাহলে তো আমরা হাঁটতে শিখবো না। ছোটবেলা থেকে আমরা ব্যর্থ হয়েছি বলেই তো আমরা আজকে বড় হতে পেরেছি। তো ব্যর্থতাটাকে আমি সবসময় সেরকম ভাবে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। নিজের লক্ষ্যে এগোনোর জন্য বলা হয় যে একটা যে মানুষ যখন আস্তে আস্তে ভালো কাজ করতে শুরু করে, ভালো পথে এগোতে থাকে, তার অনেক শত্রু তৈরি হয়, হেটার্স তৈরি হয়। তো সত্যি কি দিদি, কি মনে করো, মানে কোনো কাজের সাকসেস পাওয়ার ক্ষেত্রে হেটার্স বা সেই নেগেটিভ কথাবার্তাগুলো কি দায়ী তাকে এগোনোর, মানে সেই মানুষটার এগোনোর ক্ষেত্রে? একদমই তাই, যেটা তুই বললি যে হেটার্স যারা হয় না তারা অ্যাকচুয়ালি আমাদের ভালো চায়, আমি তো এটা মনে করি। কারণ তারা যদি আমাদেরকে নিয়ে মানে ক্রিটিক্স না করে, তারা যদি আমাদেরকে নিয়ে সমালোচনা না করে, পজিটিভ বলে ব্যাপারটা নয়, তারা যদি আমাদের এগেনস্টে না বলে যে আমরা পারবো না, তাহলে হয়তো আমাদের মধ্যে জেদটা তৈরি হবে না। অ্যাকচুয়ালি তারা কিন্তু আমাদের ভালোই করে, অ্যাকচুয়ালি আমি এটা মনে করি। কারণ তারা না থাকলে তো সবাই যদি বলে ভালো ভালো ভালো, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আমাদের কোথায় খুঁতটা রয়েছে। হয়তো আমাদের খুঁত তো সবার মধ্যেই থাকে কাজের ক্ষেত্রে, পরবর্তীতে সেটা আরো বেশি ডেভেলপ হয়, কিন্তু তারা যে আমাদেরকে আরো বেশি মানে ডাউন দেওয়ার চেষ্টা করে, না আমি তাদেরকে দোষ দেব না। হয়তো তাদের হয়তো মানে ওটা থেকে মানে প্রত্যেকটা মানুষ তো একটা কিছু করে আনন্দ পায়, তারা হয়তো সেখান থেকে একটা আনন্দ পায়, একটা মনোরঞ্জন পায়, কিন্তু সেটা আমাকে সবসময় উৎসাহিত করে। এটা নয় যে খুব রাগ হয় সেটা না। নাম প্রশ্ন করছি, জাস্ট ওগুলোর আনসার দেবে। আহ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এটা খুব একটা মানে এমন একটা প্রশ্ন, আমার কাছে দুজনেই ভীষণ ভালো। আমি দুজনেরই কবিতা বলো, নাটক বলো, বা নাটক না মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আমার ছোটবেলা থেকেই পড়তে ভীষণ ভালো লাগে। এখানে কোনো আহ বই পড়া নাকি ঘুরতে যাওয়া? ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া আমার কাছে ভীষণ পছন্দের। মানে রাগ হলেও আমি বেরিয়ে যাই, আমার মন ভালো হয়ে যায়। ফাঁকা সময়ে, অবসর সময়ে কি করা হয়? লেখা, লেখা, গল্প করা বা গল্পের বই পড়া, টিভি দেখা, সিনেমা দেখতে যাওয়া। ঋতুর ক্ষেত্রে আসি, গরম না শীত? শীত, আই লাভ উইন্টার। মানে আমার শীতকালে কাজ করতে কোনো খাটনি হয় না, রাত হোক দিন হোক ভোর হোক। ভোরবেলা উঠতে সব মানুষেরই একটু কষ্ট হয়, কিন্তু শীতকালে আমি খুব এনার্জেটিক থাকি, যেটা গরমে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, কয়েকটা র্যান্ডাম প্রশ্ন করলাম। দিদি, তুমি আমাদের বং সিরিজে এসেছো এবং সেক্ষেত্রে তুমি জানো আমরা দীর্ঘদিন ধরে
বিভিন্ন বিষয়ে ফ্যাশনের ক্ষেত্রে কাজ করে থাকি, এবং সেক্ষেত্রে বহুদিন আগেই তোমার সাথে দেখা বা আলাপ হয়েছে। দিদি, আমরা একটা টাইমের পর রিয়েলাইজ করি যে পথে ধরো আমাদের বাবা মা বলে আমরা অনেক যাই না, আমরা নিজের প্যাশনটা বেছে নিই, কিন্তু এগোতে গিয়ে যখন আমরা চাই তখন হয়তো আমাদের সমস্যা হয় জীবনে। কারণ প্রফেশন আর প্যাশনকে মিলিয়ে করাটা খুব চাপের, আমাদের প্রফেশনটা বেছে নিতে অনেক সময় প্যাশনকে ভুলে গিয়ে। তুমি তোমার জীবনে কি এই সিচুয়েশন তৈরি হয়েছে? না, যেহেতু আমি যখন ওটা করতাম, মানে আমি যখন পড়াতাম, তখন যেহেতু আমার পেরেন্টসরা ছিল, তখন তো আমার মাথাতে ওইভাবে যে আসেনি যে জিনিসটা কখনো করব, তার জন্য আমার কখনো অসুবিধা হয়নি। আর এখন যখন আমি এই জিনিসটাকে প্রফেশনালি করছি, মডেলিং বলো, অ্যাক্টিং বলো, বা কন্টেন্ট বানানো বা লেখা, এইগুলো করছি, এবং পাশাপাশি আমি বাচ্চাদের পড়াচ্ছি, এটা আমাকে দুটো জিনিস না আনন্দ দিচ্ছে। আমার ব্যালেন্স কোনো অসুবিধা হচ্ছে না, কারণ হ্যাঁ, দুটোই হয়তো দুটোকে সাপোর্ট করছে। আমার স্টুডেন্টরা ভীষণ ভালো, তারা বাচ্চা, তারা তাদের যে পড়ানোর টাইমটা আমি দিচ্ছি, আর এখন মোস্ট অফ দ্য টাইম হয়তো আমার মানে অফ ডে গুলো দেখে আমার ছুট থাকছে, কিন্তু পরবর্তীতে যখন জিনিসটা এলাবোরেটলি হবে তখন ব্যালেন্স করতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু সেটা পরবর্তীকালের কথা। আমাদের আগামী দিনে কি হবে আমরা তো কেউই জানি না, যে আমি আগামী দিনে কোনটাকে মানে আলাদাভাবে বেছে নেব। তো এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে না। দিদি, একটা অন্য ধরনের প্রশ্ন করতে চাও, হয়তো তোমার সেটা বলতে হয়তো উত্তর দিতে কেমন লাগতে পারে, সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনায় প্রেম বা ভালোবাসা বলতে কি বোঝো? প্রেম বলি বা ভালোবাসা বলি, আমরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই না, যদি সম্মান না থাকে তাহলে প্রেমও হয় না, ভালোবাসাও হয় না, আমি এটা মনে করি। আমি যদি মনে করি যে যে আমার থেকে বয়সে ছোট, যে বাচ্চা, তার কোনো সম্মান নেই, সেটা ভুল। প্রত্যেকটা মানুষকে যদি আমরা ভালোবাসি, তার আগে তাকে সম্মান করতে হবে। আমি যদি কোনো মানুষকে অসম্মান করি, আমরা যদি কাউকে সম্মান দিতে না পারি, তাহলে তাকে ভালোবাসতে আমরা পারি না, এটা আমার মনে হয়। তো সম্মান থাকলে ভালোবাসা আসতে পারে, কিন্তু সম্মান না থাকলে আমরা বলবো যে সম্মান কি করে ওকে সম্মান করবো, তাহলে ওই ভালোবাসা মুখে বললাম কিন্তু ভেতর থেকে ফিল করা যায় না। তাই, অনেক ভালো একটা উত্তর এবং বুদ্ধিমত্তা উত্তর। দেখো দিদি, মডেলিং ক্যারিয়ারে তুমি যে দীর্ঘদিন ধরে করছো, আহ এখন অবধি তোমার সেরা অ্যাচিভমেন্ট কি আমার সেরা অ্যাচিভমেন্ট এখন অবধি? দর্শকদের ভালোবাসা, সবার ভালোবাসা, এই ভালোবাসাটাই অ্যাচিভমেন্ট। যে সবাই আমার কাজকে ভালোবাসছে, আমাকে এখনো পর্যন্ত এতটা ভালোবাসা দিয়েছে, যেটা আমাকে হয়তো এগোতে উৎসাহিত করেছে, এটাই আমার অ্যাচিভমেন্ট। আমরা শেষের দিকে চলে এসেছি একদম কথোপকথনের। আমরা একটা সময় তুমি নিশ্চয়ই জানো, সুচিত্রা সেনের হাত ধরে কলকাতায় প্রথম একটা বিজ্ঞাপন সংস্থার মাধ্যমে মডেলিং ফ্যাশনের সূত্রপাত হয়। বর্তমান সেই সময় আর আজকের সময় 2026 এসে মডেলিং এর সংখ্যাটা বদলে গেছে। আহ, তো সেক্ষেত্রে এই যে চেঞ্জেস, এই যে পরিবর্তন, অনেক কিছু সামাজিক পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে ফ্যাশন বা মডেলিংটাকে তুমি কিভাবে দেখো এখনকার যুগে? ফ্যাশন, মডেলিং সবই আমার কাছে একটা আলাদাই, মানে আলাদা কাজ। প্রত্যেকটা না আলাদা আলাদা। আমরা যেমন যে কোনো কাজ করি প্রফেশন, সেটা টিচার, সেটা ডক্টর, সেটা ইঞ্জিনিয়ার, সব কিছুই তো সেরকম মডেলিংটাও একটা আলাদাই কাজ। আমার কাছে এটা একটা আলাদাই চ্যালেঞ্জ, যে প্রত্যেক দিন হয়তো আলাদা আলাদা জিনিস ফেস করতে হচ্ছে। আজকে যদি একটা একরকম ধরনের ফটোশ্যুট বা কোনো অ্যাড শুট থাকে বা কোনো শো থাকে, পরের দিনে হয়তো নেক্সট কিছু আমার জন্য অপেক্ষা করছে। তো প্রত্যেকটা কাজই আমার ক্ষেত্রে সেটাই, যে আলাদা আলাদা জীবন। যেমন আমরা যখন প্রত্যেকটা দিন উঠি নতুন ভাবে, তো একটা দিনের শুরু হয়, মডেলিংটাও সেরকম, মানে আলাদা জীবনের আলাদা আলাদা দিকগুলো দেখতে পাওয়া। তোমার মতে ফ্যাশনটা কি অ্যাকচুয়ালি? কি বলবো, ফ্যাশনটা কি ছেলে হোক বা মেয়েদের ক্ষেত্রে? ফ্যাশনটা হচ্ছে যেটা আমি খুব ইজিলি ক্যারি করতে পারবো। এমন নয় যে আমি ওর দেখে একটা কিছু করলাম সেইটা আমার ফ্যাশন। আমার ফ্যাশন আলাদা হতে পারে অন্য কারোর ফ্যাশন, কিন্তু যেটাই আমি করব সেটা যদি আমি খুব সুন্দর করে ক্যারি করতে পারি, সেখান থেকে যদি আমার পার্সোনালিটি আরো বেশি এনহ্যান্স করে, তাহলেই সেটা ফ্যাশন। অনেক ক্ষেত্রে রুচিশীলতার প্রশ্ন হয়ে ওঠে না ড্রেসের ক্ষেত্রে? সেটা নিয়ে কি বলবো? এটা নিয়ে না আমার কিছু বলার নেই, কারণ রুচিশীল বা অরুচিশীল বলে আলাদাভাবে কিছু হয় কিনা সেটা আমি ঠিক জানি না, এভাবে জাজ করতে পারি না কাউকে। কারণ আমি মনে করি যে ছেলে হোক বা মেয়ে হোক, হ্যাঁ অবশ্যই রুচিশীলতার দিকটা, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা দিক আছে। আমার যে একটা
জায়গা আমাকে যদি মানে কাউকে, আমি করি না হয়তো, কিন্তু কেউ যদি কমফোর্টেবল থাকে যে আমি একটা বিকিনি পরে শুট করতে পারবো বা আমি একটা সুইমিং কস্টিউম পরে শুট করতে পারবো, সেটা প্রফেশনালি যদি করতে চায় আসলে সেইটুকুনির মধ্যেই যেন পরিধি থাকে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি একটা বিকিনি পরে নিশ্চয়ই হেঁটে যাব না। বা আমি যদি একটা মন্দিরে যাই, আমি নিশ্চয়ই সেখানে একটা হট প্যান্ট পরে যাব না। তো আলাদা আলাদা দিক থাকে, তো প্ল্যান সেইটুকু অনুযায়ী ড্রেস ক্যারি করছো সেটাই হ্যাঁ সেইটা ক্যারি করতে পারাটা। করাটাই হচ্ছে। হুম। Okay. দিদি, কথোপকথনে একদম শেষ অন্তিম প্রশ্ন আমি যেটা করতে চাই, এতক্ষণ ধরে আমাদের বং সিরিজের অডিয়েন্সরা দেখলো বা শুনলো তোমার কথাটা মেইনলি, এবং এইভাবে একটা এলাবোরেট ভাবে ফার্স্ট টাইম তুমি বং সিরিজে আসলে, তো শেষে আমাদের দর্শক এবং তোমার শুভানুধ্যায়ীদের পাশাপাশি মডেলিং ইন্ডাস্ট্রিতে তোমার যারা সাপোর্ট করেছে, ইভেন যারা সাপোর্ট করেও নি, তোমার হেটার্সদেরও, সবার উদ্দেশ্যে কি বলবে আমাদের দর্শকদের? সবার উদ্দেশ্যে এটাই বলবো যে মন দিয়ে কাজ করুন। যদি মডেলিং অ্যাক্টিংকে ভালোবেসে এই ফিল্ডে কেউ আসতে চান, আসুন। কিন্তু কাজটাকে ওই এলাম সবার দেখে দেখে করতে হলো সেটা না। আমার হেটার্স বলে কেউ আছে কিনা আমি জানি না, যদি কেউ থেকে থাকে তাদের প্রত্যেককেই বলবো যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছিলেন সেভাবে সাপোর্ট দিন। আর যারা আমায় ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা আরো ভালোবাসা দিন, যাতে আমি পরবর্তীকালে আরো এগোতে পারি। এবং আপনারা এই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সেটাই। আহ, দিদি তো গরমের জন্য কোল্ড কফি তুলে নিয়েছে হাতে, বাট আমার উপায় নেই, আমার কথা বলে যেতে হচ্ছে, কন্টিনিউ কোশ্চেন করলাম। তো আহ, আজকে আমরা কথা বলে নিলাম শুভ্রাদির সঙ্গে, শুভ্রা চ্যাটার্জি। আবারও যেটা প্রথমে আমি সূচনায় পরিচয়টা দিয়ে দিয়েছিলাম যে একাধারে তিনি একজন শিক্ষিকা, তার বাড়িতে স্টুডেন্ট রয়েছে, তার মানে সেখানে তিনি পড়ান, পাশাপাশি তিনি ফ্যাশন মডেলিং এর সঙ্গে যুক্ত, মানে কোন ধরনের বৈচিত্র্যতার মাধ্যমে তার কাজ সেটা ভালো করেই বুঝতে পারছেন। তো এই যে বিচিত্রতার অনেক কথা, অনেক ভালো লাগা, বর্তমান সময়ে ফ্যাশন মডেলিং কি, আমরা কথা বলে নিলাম শুভ্রাদির সঙ্গে। তো আশা করি পরবর্তী সময়েও আমরা বং সিরিজে পাবো শুভ্রাদিকে, এবং এই ধরনের চিন্তা ভাবনা, হয়তো কারোর মতের জিনিসগুলো আবার কারোর মতের বিরুদ্ধে, তো এইরকম দু রকমের বা এরকম বিভিন্ন রকম মতামত তো আমরা অবশ্যই আনবো বং সিরিজে আপনাদের পর্দায়, এবং আপনারাও যদি পাশাপাশি আপনাদের কথা বং সিরিজের মাধ্যমে শোনাতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তো দিদি, লাস্ট কোয়েশ্চেন, বং সিরিজ নিয়ে রিভিউ দিয়ে দিয়ে দাও, এবং আজকের এই এক্সপিরিয়েন্স একটা খোলা এর জায়গায় তুমি তোমার ইন্টারভিউটা দিলে, সেটা নিয়ে কি বলবে? খুব সুন্দর একটি জায়গা আজকে অমিত নিয়ে এসেছে আমাকে। বং সিরিজের অমিতের জন্য আমার অনেক শুভেচ্ছা, আরো ভালো ভালো কাজ কর ভবিষ্যতে, যাতে তোকে মানে ডাকলে তোর মানে কন্ট্যাক্টই না পাই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, এত বড় হ। আর এই ক্যাফেটায় যদি কেউ আসতে চান আসতে পারেন, ভীষণ ভালো একটি ক্যাফে। কোল্ড কফিটা কেমন ছিল সেটা বলো। কোল্ড কফিটা ভালো ছিল, কারণ খুব রিফ্রেশমেন্ট। 10-এ আউট অফ 10-এ কত দেবে? 8। 8। ওকে। তো দিদি রিভিউ দিয়ে দিল, আমি যেটা বলতে চাই, ইনক্লুড করতে চাই, আমি বলবো যে লাস্টে যে কথাটা বলবো, আমি রয়েছি লেক মলের নাম আপনারা শুনেছেনই, প্রত্যেকে জানেন যারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরেও, দ্য বাওয়ালি মন্ডলস বৈঠকখানা। বং সিরিজে বহুবার দেখেছেন, বহুবার এসে আমরা এখানে কভারেজ করেছি, এবং রিসেন্টলি প্রোগ্রামও আমরা কভারেজ করেছি। তো এখানে আজকে গোটা বিষয়টার আজকের ইন্টারভিউটা হলো, এবং থ্যাংক ইউ জয়দীপ দা, থ্যাংক ইউ বাওয়ালি মন্ডলস বৈঠকখানা ফুল টিম, এবং কোল্ড কফির তো প্রশংসায় দিল। আর আলাদা করে আমরা এইভাবেই বারবার ফিরে আসবো টক শো বা বিভিন্ন কথোপকথনের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।